আচ্ছা, তো দেখেন এখানে 6 নাম্বার কোশ্চেন must explain the following with reference to the context which are the uses of adversity। মানে এই লাইনটা আলোচনা করো রেফারেন্স দিয়ে, মানে কোন জায়গা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে সেটা বর্ণনা করে এই লাইনটা আলোচনা করো আর কি। ওকে, তো এই লাইনের অর্থটা কি? আমরা গতকালকে পড়ছিলাম যে দুঃখের প্রয়োজনীয়তাই মধুর। ওকে, যে সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি শব্দের অর্থ বোঝায় বৈপরীত্য বা খারাপ কিছু। তো এখানে বলছে যে যখনই আমরা খারাপ কিছুতে থাকি বা খারাপ কোন অবস্থার মধ্যে থাকি তখনই আমরা সুইট বা মিষ্টতা অনুভব করতে পারি ভালো কিছুর আর কি। ওকে, কার স্পিকার আনমিউট করে একটু মিউট করে রাখি। তো কি বলছে, দিস লাইনস uttered by ডিউক সিনিয়র টু হিজ কমরেডস। এই লাইনটা কে বলছে? ডিউক সিনিয়র। কাদের কাছে বলছে? তার কমরেড বা সঙ্গী সাথীদের কাছে। এস্টাবলিশ দ্য পেস্টোরাল মোড অফ দ্য প্লে। এটার মাধ্যমে ওই নাটকে একটা পেস্টোরাল মোড ক্রিয়েট করা হয়েছে। তো পেস্টোরাল মোড কি? গ্রামীণ একটা আবহাওয়া। ওকে, মানে যে তারা জঙ্গলে ছিল সুতরাং একটা গ্রামীণ আবহাওয়া ক্রিয়েট করতে চাইছে এই লাইনটা বলে, যে তারা জঙ্গলের মতো একটা মানে এরকম একটু খারাপ অবস্থা আছে এখন তাই, যে অফ দ্য প্লে ইউ লাইক ইট। এবং এটা নেওয়া হয়েছে এই নাটকের অ্যাক্ট টু সিন 1 থেকে। এটা অনেক সময় কিন্তু বলে দেয় যে এই নাটকটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেই লাইন সম্পর্কে আলোচনা করো আর কি। সরি, এই লাইনটা নাটকের কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করো। তো এটা একটু খেয়াল রাখেন যে এই লাইনটা নেওয়া হয়েছে অ্যাক্ট টু সিন 1, মানে দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য থেকে আর কি। যে একটা নাটকে 3টা বা 5টা বা 1টা 2টা 4টা এরকম অ্যাক্ট থাকে, অঙ্ক থাকে। এবং অঙ্ক বলতে ম্যাথ না, কিন্তু নাটকের অঙ্ক। আর আবার সেই প্রত্যেকটা অঙ্কের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 15টা পর্যন্ত সিন বা দৃশ্যপট থাকে। ওকে, তো এই লাইনটা নেওয়া হয়েছে এই নাটকের অ্যাক্ট টু সিন 1 থেকে। তো যে ডিক সিনিয়র টেলস দ্য কোল্ড উইন্ডস অফ উইন্টার। ডিক সিনিয়র কি বলছে? শীতের যে ঠান্ডা আবহাওয়া আর ফ্রি ফ্রম অল হিপোক্রেসি, এগুলো খারাপ, কিন্তু এগুলো আমার রাজদরবার যারা ভণ্ড টাইপের ছিল ওদের চাইতে ভালো। দ্যাট লাইফ দেয়ার ইজ ন্যাচারাল। সুতরাং এখানে লাইফটা কি আমাদের একেবারে সাধারণ ন্যাচারাল টাইপের, নট আর্টিফিশিয়াল। এখানে কৃত্রিমতা নাই। কৃত্রিমতা বলতে রাজপ্রাসাদে অনেকে আছে যারা তার অতিরিক্ত প্রশংসা করে, আসলে তারা কি ভণ্ড টাইপের। তুমি বলছে যে জঙ্গলে যদি আবহাওয়াটা খারাপ কিন্তু সবকিছুই ভালো, বাট রাজপ্রাসাদে আবহাওয়া ভালো কিন্তু সবকিছুই বা লোকজন, চারপাশের লোকজন আছে খারাপ, তারা সবাই যেন কৃত্রিম কৃত্রিম আচরণ করে। এরপর বলছে যে দিস লাইন সেলিব্রেটেড দ্য গুডনেস অফ নেচার ওভার আরবান লাইফ। তার মানে এই লাইন দ্বারা নেচার যে আসলে ভালো, যেমন ওরা নেচারের আশেপাশে আছে বা নেচারের মানে তারা জঙ্গল আছে, তো জঙ্গল তো নেচারের সিম্বল, তাই না? সুতরাং তার কাছে ডিউক সিনিয়র এবং তার সঙ্গী সাথীদের কাছে মনে হচ্ছে জঙ্গলটা শহরে জীবন বা রাজপ্রাসাদের জীবনের চাইতে ভালো, তার মানে সেই জীবনের চাইতে জঙ্গলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। বলছে দ্য বেনিশ ডিউক কন্টিনিউস হিজ প্রেইজ অফ লাইফ ইন দ্য ফরেস্ট। মানে যে ডিউককে বেনিশ করা হয়েছে তার নাম কি? ডিউক সিনিয়র আর কি। তো সে জঙ্গলে বসে সে জঙ্গলের জীবনটাকে উপভোগ করতেছে, সেটা সে প্রশংসা করছে। হোয়ার ইভেন দ্য অ্যাডভার্সিটিস অফ ওয়েদার আর সুইট। যেখানে জঙ্গলের যে বৈপরীত্য আচরণ, মানে আচরণ বলতে জঙ্গলের যে একটু মানে যে কষ্টসাধ্য জীবন, এটাও তার কাছে খুব সুইট লাগতেছে। রিমাইন্ডিং হিম, এবং তাকে মনে করিয়ে দিচ্ছে অফ দ্য ফকলোর বিলিভ দ্যাট অ্যান আগলি অ্যান্ড ভেনোমাস টোড মে উই আর এ প্রিসিয়াস জুয়েল ইন হিজ হ্যান্ড। মানে এটা তাকে মনে করে দিচ্ছে কোন কথা? একটা লোককথা আছে, সেই লোককথাটা কি? যে সেই সাপ সাধারণত বিষাক্ত হয়। ওকে, বাট সেই বিষাক্ত সাপের মাথায় মহামূল্যবান মণি থাকে। তার মানে যেটা ভালো দিক আছে সেটার খারাপ দিকও আছে। যে দ্য ডিউক ইজ এনচ্যান্টেড উইথ দ্য ফরেস্ট হোয়ার দ্য ট্রিজ সিম টু স্পিক। যে ডিউক এখন জঙ্গল দ্বারা এনচ্যান্টেড, এনচ্যান্টেড দ্বারা শব্দের অর্থ হচ্ছে বিমোহিত হওয়া বা মুগ্ধ হয়ে যাওয়া। যে ডিউক সে জঙ্গলের যে পরিবেশ সবকিছুতে সে মুগ্ধ হয়ে গেছে, যেন তার সাথে জঙ্গল কথা বলতেছে। দ্য ব্রুকস বেবল ওয়ার্ড, যেন সে জঙ্গলের প্রত্যেকটা কাঠ মানে বুদবুদ, এখানে বুদবুদ করা বলতে তার সে যেন জঙ্গলের চারপাশ থেকে জ্ঞান আহরণ করছে, এটা সেটা শিখতে পারতেছে। and unbelievable এবং অবিশ্বাস্যভাবে the stones themselves contain sermon। যেন জঙ্গলের যে স্টোন বা পাথর থাকে এখানে যেন সারমন আছে, মানে ধর এক কথায় জঙ্গলের সারমন থেকে সে অনেক কিছু শিখতে পারছে। তার মানে তার কাছে ওভারঅল জঙ্গলটা খুব ভালো লাগতেছে। দ্য ডিউক ডাজ ইনডিড সি দ্য গুড ইন এভরিথিং ইন দ্য ফরেস্ট। তার মানে জঙ্গলের সবকিছু তার কাছে অনেক পবিত্র বা হোলি মনে হয়েছে। দাস দে ফাইন্ড গুড ইন এভরিথিং ইন দ্য। সুতরাং তারা জঙ্গলের সব কিছুতেই আসলে কি ভালো কিছু খুঁজে পাইছে। ডিউক সিনিয়র্স এমফাসাইজেস দ্য বেনিফিশিয়াল সাইড। এই জন্য সে এমফাসাইজ দিয়েছে বা গুরুত্ব দিয়েছে কোনটার উপরে? জঙ্গলের ভালো বা উপকারী দিকের উপরে। এন্ড লাইফ ইজ এ ব্লেসিং দেয়ার। এবং জঙ্গলে আসলে জীবনটা খুব ভালো, কারণ এখানে সেই মানে কারাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত কোনো সভাসদ নাই, কেউ তিক্ত কথা বলে না, কেউ চক্রান্ত করে না। সুতরাং এটা কি সেই যে রাজপ্রাসাদের জীবন, এটা হচ্ছে যথেষ্ট ভালো আর কি। এবং এই জঙ্গলে এসে সে আসলে
রাজপ্রাসাদের যে জীবন এটার মানে প্রয়োজনীয়তাটা আসলে অনুভব করতে পারছে, এই জন্য সে কথাটা বলছে যে সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখনই আমরা সুখের প্রয়োজনীয়তাটা অনুভব করি আর কি। ইন দিস লাইন ডিউক সিনিয়র অলসো স্পিক্স ভেরি মাচ লাইক এ ফিলসফার, সে একজন দার্শনিকের মতো কথা বলছে। অ্যাডভার্সিটি হ্যাজ হিউম্যানাইজড হিজ সোল, যে সঙ্গল একটু খারাপ আচরণ বা বৈপরীত্য আচরণ বা একটু খারাপ আবহাওয়া, এইটার মাধ্যমে মানে এইটা যেন তার মনের হিউম্যানিটি বা তার হৃদয়ের মানবিকতাকে জাগিয়ে তুলছে। এন্ড বট হিম অন এ ফিলসফিক মাইন্ড, এবং তাকে যেন খুব বিশাল একটা শিক্ষা দিয়ে গেছে। উই ক্যান নট বাট অ্যাডমায়ার হিজ স্পিরিট অফ এন্ডিউরেন্স, সুতরাং আমরা আসলে তার প্রতি মানে তার এই যে সহ্যসীমার প্রতি একটু প্রশংসা না করে পারি না। মানে অবশ্যই আমাদের প্রশংসা করতে হয় যে সে আগে রাজ দরবারে ছিল, এখন সে জঙ্গলে থাকছে, বাট জঙ্গলের জীবনটাও তার কাছে অনেক ভালো লাগছে। স্পিরিট অফ রেজিগনেশন অফ টু মিসফরচুন, এবং সে এই যে দুঃখ দূর সেগুলো যে শেষ হয়ে যাবে এটাও ইন্ডিকেট করা হয়েছে আর কি। রেজিগনেশন তারা বোঝায় ত্যাগ, ওকে। সুতরাং সে দুঃখগুলোকে মানে ত্যাগ স্বীকার করছে। সো দ্য লাইনস উইথ দ্য অ্যাডভার্সিটি কন্টেইনস প্রোফাউন্ড ট্রুথ, মানে এই লাইনের খুব একটা গভীর অর্থ বা সত্য অর্থ আছে। সেই অর্থটা কি? দ্যাট ইট হ্যাজ বিকাম ফেমাস এন্ড ইটস অফেন কোটেড, যে সত্যটা হচ্ছে যে আমরা যখন দুঃখে থাকি তখন আমরা সুখের প্রয়োজনীয়তাটা অনুভব করতে পারি। যেমন ডিউকস সে রাজ হ্যাঁ, যে যখন সে রাজদরবারে বা রাজপ্রাসাদে ছিল অনেক মানে সবকিছু জৌলুসপূর্ণ জীবনযাপন করছিল, তার চারপাশে অনেক লোকজন ছিল যারা হচ্ছে অতিরঞ্জিত করে বলতো, মানে মিথ্যুক টাইপের। অথচ জঙ্গলে সে আসছে, যদিও জঙ্গলের মানে আবহাওয়াটা খারাপ, সবকিছু সেই মতো পাচ্ছে না, কিন্তু তার কাছে যারা আছে সবাই অনেক ভালো টাইপের ব্যক্তি, ঠিক আছে। সুতরাং সবকিছুই যে ভালো খারাপ ঠিক আছে এইটাই লাইনের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে। এই এটা নিয়ে কি সমস্যা আছে ভাইয়া? লামিয়া সেমিয়া? জি না ভাই, সমস্যা নাই। ওকে, তার মানে কিন্তু এখান থেকে এই যে ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া উই ক্যান নট বাট অ্যাডমির এই লাইনটা একটু বুঝিয়ে দেন তো। আচ্ছা, আমরা জানি সাধারণত যে হচ্ছে হ্যাঁ, যে যদি মাস্ট থাকে মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, তাহলে আমরা ক্যান নট বাট বসাই, ক্যান নট হেল্প বসাই। ক্যান নট হেল্প থাকলে আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে সে যে মাস্টের মানে এক্সচেঞ্জে বা পরিবর্তে ক্যান নট বাট, দেখেন লাইনটা ছিল কোথায় ওটা দেখি। লাইনটা হ্যাঁ, যে উই মাস্ট অ্যাডমায়ার, মাস্ট বলতে কি আমরা অবশ্যই করব কি তার প্রশংসা। যে অ্যাডভার্স স্পিরিট এইটাকে একটু ঘুরিয়ে মানে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেইনটেইন করার জন্য এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ওকে, মানে একটি ইউনিক হিসেবে রেপ্রেজেন্ট। উই ক্যান নট বাট, যে আমরা না করে পারি না কি অ্যাডমায়ার, তার মানে আমরা তার প্রশংসা না করে পারি না তার সেই স্পিরিটের জন্য। জব এন্ডিউরেন্স, যতটা সহ্য করছে সেই সহ্য সীমার যে মানে অবস্থা বা তার স্পৃহা আত্মা, এই জন্য আমরা তার প্রতি অবশ্যই প্রশংসা না করে পারি না। সে এত কিছু সহ্য করছে, সেই ডিউ খাওয়া সত্ত্বেও সে জঙ্গলে সে জীবন যাপন করছে। আর স্পিরিট অফ রেজিগনেশন টু মিসফরচুন, এবং সে এই যে এত দুঃখ দুর্ভোগ সবকিছু স্বীকার করছে আর কি। সুতরাং এই যে তার একটা স্পৃহা, তার একটা মানে সহ্য সীমা, এই সহ্য সীমার জন্য আমরা কিন্তু তার প্রতি অবশ্যই প্রশংসা করি অথবা প্রশংসা না করে পারি না। ক্লিয়ার কি ভাইয়া? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে দেখেন এখান থেকে পার্টস এর কোশ্চেন। এখান থেকে পারছি না। ওকে, তো এর একটা 172 পেজ থেকে শুরু হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে? স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড, রোজালিন্ডের চরিত্রটা আলোচনা করো। অথবা এভাবে আসতে পারে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট উইমেন ক্যারেক্টার ইন শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের নাটকে এই রোজালিন্ড সে একজন বিখ্যাত বা ব্রিলিয়ান্ট উইমেন ক্যারেক্টার আর কি। ওকে, তো এক কথায় রোজালিন্ড নিয়ে যেটা আসুক এই উত্তরটা লিখলে হয়ে যাবে। ওকে, এটা যেহেতু এবার আসেনি সুতরাং আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা 15 সালে আসছে, 17 সালে আসছে, 19 সালে আসছে, 21 সালে আসার কথা ছিল, মনে হয় আসে নাই আর কি। সুতরাং আপনারা 23 সালের এক্সাম দিবেন, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
তো এখানে কি বলছে, স্কেচ দ্য ক্যারেক্টার, না, যে উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এলিজাবেথেন প্রায় সে কি, এলিজাবেথ নাট্যকার, ইজ এ ওয়ার্ল্ড ফেমাস লিটারি ফিগার, সে কি মানে টোটাল ওয়ার্ল্ডের একদম বিখ্যাত সাহিত্যিক ব্যক্তি, লিটারি ফিগার। হি ইজ কল্ড দ্য সেন্ট্রাল সান, তাকে কি মধ্যমণি বলা হয়। সেন্ট্রাল সান একটা ফ্রেজ, সেটা মানে হচ্ছে মানে সেই সূর্য বা মধ্যমণি বোঝায়, খুব গুরুত্বপূর্ণ বোঝায় আর কি, অফ ইংলিশ লিটারেচার। হি সিম্পলি নোন, সে বেশি পরিচিত কেন, ফর হিজ 37 পেজ, তার 37টা নাটকের জন্য। আমরা কিন্তু 37টা নাটক সম্পর্কে সেই ইন্ট্রোডাকশনে পড়েছিলাম একটু, যে 12টা হচ্ছে তার ট্র্যাজেডি, 15টা কমেডি, 10টা হিস্টোরিক্যাল প্লে। ওকে, এন্ড অ্যাজ ইউ লাইক ইট ইজ ওয়ান অফ দ্য সুপার কমেডিস, এবং সুপার শব্দটা তো বেশ বা দুর্দান্ত বা দারুণ, এবং তার অ্যাজ ইউ লাইক এটা কি একটা দারুণ কমেডি। দ্য প্লে ইজ ডেভেলপ উইথ সেভারাল ক্যারেক্টার্স, এই নাটকে অনেক চরিত্র পাই আমরা। রোজালিন্ড ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে রোজালিন্ড। ভেরি ফিউ অফ দ্য শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার, শেক্সপিয়ার চরিত্রে বা শেক্সপিয়ারের নাটকে খুব কম চরিত্রই আছে আর সো গ্লোরিয়াস এস রোজালিন্ড, যারা রোজালিন্ডের মধ্যে এত গ্লোরিয়াস বা এত মানে মহানুভব, এত ভালো মানে, তার মানে রোজালিন্ডের সাথে শেক্সপিয়ার অন্য সমস্ত নাটকের চরিত্রদের একটা কম্পেয়ার করা হয়েছে এবং বলা যায় সে সবার ভালো। শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার অফ দ্য প্লে, সে হচ্ছে এই নাটকের সেন্ট্রাল ফিগার বা মেইন ক্যারেক্টার বলা যেতে পারে তাকে। ওকে, তো শি ইজ দ্য মোস্ট লাভেবল হিরোইন ইন দ্য এন্টায়ার রেঞ্জ অফ শেক্সপিয়ারিয়ান ড্রামা, আমরা বলতে পারি শেক্সপিয়ারের নাটকের যত চরিত্র আছে সবার সেই রেঞ্জের সবার মধ্যে লাভেবল হিরোইন হচ্ছে রোজালিন্ড। অফ অল দ্য ক্যারেক্টার্স এন্ড অ্যাজ ইউ লাইক ইট, এর হচ্ছে শেক্সপিয়ার ড্রস আর ক্যারেক্টার উইথ মাস ভিভিডনেস এন্ড কুল, এবং শেক্সপিয়ার ও তাই নাটকের মধ্যে রোজালিন্ডকে যথেষ্ট ভিভিডনেস, ভিভিডনেস শব্দটা একেবারে মনে হয় যেন বাস্তব বাস্তব, একেবারে প্রাণবন্ত এবং গ্লোরিয়াস ওয়েতে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন নিয়ে একটা সমস্যা আছে? হ্যালো ভাই, ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের দুজনের কারো সমস্যা আছে কোনো? জি না ভাইয়া। ওকে, আচ্ছা। না ভাইয়া। ওকে, আর একটা পার্সিয়ার কোশ্চেন কিন্তু মানে যখন আপনারা খাতায় লিখবেন, স্যাররা কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন মানে ওরকম ভাবে পড়বে না তারা, বা পড়ার সময় থাকেও না। ওকে, সুতরাং তারা কি পরে, শুরুর দিকে থেকে একটু পরে, শেষ দিকে একটু পরে, মাঝখানে একটু পরে। সুতরাং ইন্ট্রোডাকশনটা যখন অ্যাট্রাকটিভ হয়, দারুণ হয়, ভালো হয়, তাইলে মানে ওইটা পড়লে একটা পজিটিভ ইমপ্রেশন পড়লে একটা পার্সিয়ার কোশ্চেন হয়ে দেখা যায় ভালো হইলে আপনি 6, 6.5 বা 7 পর্যন্ত পেতে পারেন যদি ভালো হয়। ওকে, শুধু ইন্ট্রোডাকশনটা যাতে করে একটু ইনফরমেটিভ টাইপের, একটু গোছালো টাইপের এরকম লেখার চেষ্টা করতে হবে। যদি নিজেরা বানিয়ে লিখতে পারেন তো ভালো, না পারেন তোমাকে এখানে যেভাবে লিখে দেওয়া আছে জাস্ট এতটুকু লিখেন তাইলে ইনাফ হয়ে যাবে। ওকে, এখানে যা দেয়া আছে স্পেশালি শেক্সপিয়ার সম্পর্কে এই নাটকের সাথে সামঞ্জস্যপূর্ণ যথেষ্ট ইনফরমেশন আছে। যাই হোক, এরপরে দেখেন, এবার এক একটা করে মানে রোজালিন্ডের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করে যে সে হচ্ছে কেমন টাইপের। চাবি কি দিয়ে যাবা না চাবি নিয়ে যাবা? আচ্ছা, চাবিটা আমার কাছে দিয়ে দিও। ফোন কোথায় দেখো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চাবি কই? চাবিটা ওই টেবিলের উপর রেখে দিও। আর গেইটের ওই যে চাকতি না, চাকতি লাগাই রেখে যেও। হ্যাঁ, আচ্ছা ওকে। তো এবার হচ্ছে রোজালিন্ড এ সিম্প্যাথেটিক গার্ল। রোজালিন্ড সে কেমন টাইপের, একটা সিম্প্যাথেটিক গার্ল আর কি, মানে অন্যের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। দেখেন, তাকে তার চাচা বেনিশ করছে, সে আবার তার চাচার মেয়ের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখছে। ইভেন যখন কিনা সেই অরল্যান্ডো ফাইট করতে তাকে ডাকা হয় বা সে ফাইট করতে আসে, রোজালি তার প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক আচরণ করে। এই জন্য বলছে সে একজন সিম্প্যাথেটিক গার্ল। As you like it, Rosalind is the daughter of Duke Senior who has been disposed, মানে ডিসপোজ শব্দের অর্থ নির্বাসিত করা বোঝাইছে। ওকে, বাই হিজ ব্রাদার, যাই কিনা তার মানে যে ছোট ভাই আর কি, ডিউক ফ্রেডরিক, সে নির্বাসিত করছে কাকে, ডিউক সিনিয়র কে, এবং সেই ডিউক সিনিয়র মেয়ে হচ্ছে রোজালিন্ড। এবার বলছে যে ডিউক ফ্রেডরিক শি ইজ ভেরি সিম্প্যাথেটিক ইন নেচার, সে যথেষ্ট কি মানব দরদি টাইপের একজন ব্যক্তি। when Orlando is going to enter into the wrestling contest against চার্লস, যখন কিন্তু অরল্যান্ডো সে চার্লসের against, হ্যাঁ আচ্ছা মিনিট আসতেছি। এখানে তো পাচ্ছি না। হ্যাঁ, এই যে আছে আছে।
আচ্ছা ওকে, তো এখানে বলছে যে কি যে যখন অরল্যান্ডো সে হচ্ছে ফাইট করতে আসে কার এগেইনস্টে, চার্লসের এগেইনস্টে, শি থিংস দ্যাট অরল্যান্ডো উইল বি ডিফিটেড, তখন রোজালিন্ডের কাছে মনে হয় অরল্যান্ডো হয়তো হেরে যাবে, যে বাই চার্লস এন্ড শি ফিল সিম্প্যাথি ফর হিম, যার ফলে তার যথেষ্ট করুণা হয় বা একটু মানে মায়া দয়া হয় কার প্রতি, সেই যে হচ্ছে অরল্যান্ডোর প্রতি, এন্ড রাইজ টু ডিজিউট হিম, ডিজিউট মানে হচ্ছে যে মানে বারণ করা বা নিষেধ করা, সুতরাং সে হ্যাঁ যে হচ্ছে রোজালিন সে অরল্যান্ডোকে থামানোর চেষ্টা করে ফ্রম ফাইটিং এগেইনস্ট চার্লস, যে চার্লসের এগেইনস্টে ফাইট করার থেকে। তাই তোমার সে দেখেন সিম্প্যাথেটিক বলে কিন্তু অরল্যান্ডোকে সে থামানোর চেষ্টা করছে, যে অরল্যান্ডো উইন্স দ্য রেসলিং, এবং পরবর্তীতে আমরা দেখি অরল্যান্ডো সে ফাইটে জিতে যায় এন্ড শি ফলস ইন লাভ উইথ হিম, এবং যার ফলে অরল্যান্ডোর প্রতি যে রোজালিন সে মানে লাভে পড়ে, এক কথা লাভ এট ফার্স্ট সাইট আর কি, শেক্সপিয়ারের কমেডির অন্যতম একটা বৈশিষ্ট্য বা তার নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য, যেখানে লাভ এট ফার্স্ট সাইট থাকে আর কি। তো এখানে দেখেন সে অরল্যান্ডোর প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক আচরণ করছে, জেন গিভস হিম হার চেইন এজ এ টোকেন অফ লাভ, এবং অরল্যান্ডোকে এই যে রোজালিন সে তার একটা চেইন উপহার হিসেবে গিফট দিয়েছে আর কি। যেমন এখানে সম্পর্কে একটা কোটেশন আছে, দ্য লিটল স্ট্রেংথ দ্যাট আই হ্যাভ, মানে রোজালিন সে অরল্যান্ডোকে উদ্দেশ্য করে বলছে যে আমার যতটুকু শক্তি আছে, মানে যত সামান্যটুকু শক্তি আছে, আই উড ইট, হ্যাঁ যে আই উড ইট অয়ার উইথ ইউ, আমি মনে করি এটা আমি তোমাকে দিলাম বা এটা আমি তোমাকে দিয়েছি এরকম টাইপের, ফেয়ার ইউ ওয়েল, সুতরাং তোমার জন্য মানে শুভকামনা রইল, প্রে হেভেন আই উই ডিসিভড ইন, এবং মনে হয় যেন আমি তোমার মধ্যে হারিয়ে গেছি। তার মানে এই লাইনটা তারা বোঝাইতে চাইছে যে যদিও আমি তোমার সাথে মানে ওইরকম ভাবে সরাসরি গিয়ে ফাইট করব না, কিন্তু আমার যতটুকু এবিলিটি আছে আমি যেন তোমাকে যদি দিতে পারতাম আমি তোমাকেই দিতাম, যাতে করে তুমি ফাইটে জয়লাভ করতে পারতে। ওকে, সুতরাং তোমাকে বিদায়, আর লিস্ট যে আমি ঈশ্বরের কাছে, হেভেনের কাছে প্রে করি যেন তুমি ডিসিভ না হয় বা আমি হচ্ছে তোমার মধ্যে হারিয়ে গেছি, মানে এখানে বলতে চাইছে যে আমি হচ্ছে তোমার মধ্যে বা তোমার সাথে প্রেমে পড়ছি এরকম টাইপের কিছু। ওকে, তো দেখেন এখানে রোজালি সে কিন্তু যথেষ্ট সিম্প্যাথেটিক আচরণ করছে অরল্যান্ডোর সাথে, এই জন্য তাকে বলা হয়েছে সে একজন সিম্প্যাথেটিক গার্ল। এরপর স্ট্যান্সা কি বলছে, লাভা বলেন কি প্রুডেন্ট ক্যারেক্টার, সে কি যথেষ্ট মানে দয়া মায়া সম্পন্ন, একটু মানে কি বলে যে ভালোবাসাপূর্ণ এবং হচ্ছে অনেক জ্ঞানী টাইপের একজন চরিত্র। প্রুডেন্ট শব্দের অর্থ বোঝায় জ্ঞান বা বিজ্ঞতা, মানে অভিজ্ঞতা বোঝায় আর কি। ওকে, তো বলছে যে রোজালিন্ড ইজ অলসো লাভ সিকার, সে কি একজন লাভ সিকার, লাভ সিকার বলতে মানে যে হচ্ছে অন্য কাউকে খোঁজে আর কি। ওকে, যে বিং বেনিশড বাই হার আঙ্কেল ডিউক ফ্রেডরিক, যখন কিনা তার আঙ্কেল তাকে বেনিশ করে, রোজালিন ফ্লোস টু এ কটেজ অন দ্য এজ অফ দ্য ফরেস্ট অফ আর্ডেন, সে কোথায় জঙ্গলে লুকিয়ে যায়, মানে সে জঙ্গলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর কি। কটেজ শব্দের অর্থ বোধহয় কুটে ঘর। সুতরাং যখন কিনা তার চাচা তাকে বেনিশ করে সে জঙ্গলে চলে যেতে চায় কার সাথে, তার বোনের সাথে, যে অ্যাকম্পানিড বাই হার কাজিন সিলিয়া। এরপর বলছে কি যে হিয়ার শি অলসো শোস হার ইন্টেলিজেন্স এন্ড হার ইনজেনিউইটি when she disguises herself as a man, তো যখন কিনা তারা জঙ্গলে যায় এখানে আমরা কিন্তু দেখি যে রোজালিন সে তার যথেষ্ট বুদ্ধির পরিচয় দেয় বা বুদ্ধিমত্তার, মানে সে এক কথায় বুদ্ধিমতী, যে এইটার একটা পরিচয় এখানে দেয়। ইন্টেলিজেন্স মানে বুদ্ধি এবং ইন্টিগ্রিটি মানে পরিশুদ্ধতা আর কি। ওকে, বা এখানে জ্ঞান এই অর্থ ইউজ করতে পারে, সমস্যা নেই। এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারি, জঙ্গল একটা খারাপ জায়গা, ওকে, বা জঙ্গল একটা মানে একটা হচ্ছে নিরাপত্তাহীন জায়গা, সুতরাং সেখানে যেতে হলে অবশ্যই প্রোটেকশন লাগবে। ওকে, এবং দুইজন মেয়ে যদি সরাসরি জঙ্গলে যায় অবশ্যই তারা অন্য কারো দ্বারা আক্রমিত হতে পারে, যার ফলে রোজালিন সে কি করছে, সে একটা ছেলের ছদ্মবেশ ধারণ করছে, যে she disguises herself as a man. She does that because she knows how dangerous it is for a young woman to be away from the protection of her home. একজন মানে যুবতী হিসেবে তার এটা যথেষ্ট ধারণা ছিল যে এক যুবতী মেয়ে হিসেবে যদি আমরা জঙ্গলে যাই এটা আমার জন্য কতটা ডেঞ্জারাস হবে, যে আমরা বাসার বাইরে কোনো প্রকার প্রোটেকশন ছাড়া আসছি, যে কেউ আমাদের উপর আক্রমণ করতে পারে, যার ফলে সে কিন্তু পুরুষ সেজে গেছে। যে ইন দা ফরেস্ট গার্ডেন রোজালিন্ড ডিসগাইজড হারসেলফ অ্যাজ এ ম্যান বাই দ্য নেম অফ গেনিমিড, সে নিজেকে গেনিমিড নাম ধারণ করে একজন পুরুষ সাজে আর কি। হিয়ার she also meets with Orlando who was writing verses on the barks of the trees in praise of her beauty, এবং জঙ্গলে গিয়ে তার সাথে অরল্যান্ডো সাক্ষাৎ হয়। ওকে, এবং অরল্যান্ডোকে আমরা দেখি যে সে রোজালিন্ডের নাম সেই গাছের এখানে সেখানে লিখে রাখতেছিল, আর তার নামে অনেক কবিতা টবিতা লিখে রাখতেছিল। being disguised as a man she induces Orlando to make love to her, এবং এই রোজালিন সে সেই পুরুষ ছদ্মবেশ ধারণ করে অরল্যান্ডোকে তার প্রতি আকৃষ্ট করে আর কি। ওকে, মানে ফার্স্ট এরকম ভাবে আকৃষ্ট করে, পরবর্তীতে রোজালিন তার সত্য যে ঠিকানা বা তার সত্য যে আইডেন্টিটি সে রিভিল করে, দেন রোজালিন এবং অরল্যান্ডোর মধ্যে ইউনিয়ন হয় আর কি। যে হিয়ার উই ফাইন্ড, সে যেমন আমরা একটা পর্যায়ে হচ্ছে রোজালিন সে অরল্যান্ডোকে এটা বলে কাম ও মি আসো আমাকে ভালোবাসো ফর নাও, কারণ
আই এম ইন এ হলিডে হিউমার, এখন আমার মুড ভালো আছে, লাইক আর আপ টু কনসার্ট, যাবে তোমার প্রতি কনসেন্ট বা ফোকাস করতে পারবো। তারপরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি রোজালিন যথেষ্ট লাভেবল চরিত্র, তার সাথে অরল্যান্ডোর একটা জঙ্গলে গিয়ে লাভ অ্যাফেয়ার হয়। ওকে, এবং সে তো যথেষ্ট জ্ঞানী টাইপের বা বুদ্ধিমতী টাইপের, কারণ কি জঙ্গল যে একটা মানে ডেঞ্জারাস জায়গা, এই জন্য সে আগে থেকে প্রোটেকশন নিয়ে যায়, সে পুরুষ সাথে জঙ্গলে যায়। তো এ হচ্ছে রোজালিন্ডের আরেকটা যে চরিত্র। এরপর কি বলছে, রোজালিন্ড ইজ কারিশম্যাটিক, যে শি ডমিনেটস দ্য প্লে, মানে কারিশম্যাটিক শব্দ যে এমনিতে তার আচার আচরণ চরিত্র যথেষ্ট ভালো আর কি। শি ডমিনেটস দ্য প্লে, নাটকে তার একটা ডমিনেন্স বা একটা ইনফ্লুয়েন্স বা প্রভাব আছে আর কি। and it is through her that we see the story played out and the traits of our other characters illuminated। আমরা এই নাটকে দেখি যে তার চরিত্রের মাধ্যমে মানে অন্যরা আসলে একটু আলোকিত হয়, মানে বলতে চাইছি যে সে হচ্ছে সবার মধ্যমণি। ওকে, তাকে ঘিরে সমস্ত ঘটনা এবং তার সাথে অন্যরা রিলেটেড। ইলুমিনেট শব্দ অর্থ জ্বলজ্বল করা, যাহার লয়ালিটি টু হার কাজিন ইজ সেন্ট্রাল টু দা ভ্যালি, যেমন সে তার কাজিনের প্রতি যথেষ্ট লয়াল, যদিও তার কাজিনের বাবা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাকে তাকে এবং তার বাবাকে সিংহাসনচ্যুত করছে, নির্বাসিত করছে, তারপর সে তার কাজিনের প্রতি যথেষ্ট লয়াল থাকে। কার প্রতি? কাজিন। কাজিন হচ্ছে সিলিয়া। কিন্তু শি ইজ এ কম্পানিয়ন এন্ড ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এ ফ্যামিলি টু সিলিয়া, যে সিলিয়ার সাথে এমন আচরণ করে যার সিলিয়ার বান্ধবী, সঙ্গী এবং পুরো পরিবারের লোক আর কি। শি কিপস হার স্পিরিট আপ অ্যাজ দে হ্যাভ ফান টু কিপ টুগেদার, যে সবসময় সে চেষ্টা করে কি সিলিয়াকে হাসি খুশি রাখতে আর কি। তার মানে সে একজন কারিশমেটিক চরিত্র, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, অন্যদেরকেও রাখতে পছন্দ করে। স্টোন যাপন তো করার সমস্যা আছে? লাইমিয়া সামিয়া? না ভাই, না ভাইয়া, সমস্যা সমস্যা নাই। নেই। ওকে, এরপরটা কি বলছে, উইটি ফেলো, সে কি যথেষ্ট মানে কৌতুকপূর্ণ, কৌতুকপূর্ণ বলতে বোঝায় উপস্থিত বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি আর কি। ইন দ্য মক উইং সিন, মক উইং সিন বলতে সেখানে তো একটা মিথ্যা ভালোবাসা অভিনয় করে, জঙ্গলে বসে রোজালিন্ড এবং অরল্যান্ডো বলছে, তো শি শোস আর রেডি, যে সেইখানে সে তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। হেয়ার শি মেক্স টু মেমোরেবল উইটি রিমার্কস, এইখানে বসে সে দুইটা খুব দারুণ দারুণ কথা বলে। উইটি বলতে মানে জ্ঞানমূলক বা হচ্ছে কৌতুকপূর্ণমূলক এরকম টাইপের। তো শি টেলস অরল্যান্ডো, সে অরল্যান্ডো কি বলে, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ অলমোস্ট 6000 ইয়ার্স ওল্ড, যে দুনিয়ার বয়স প্রায় 6 বছর, মানে এক কথায় মানুষ দুনিয়াতে আসতে প্রায় 6 বছর হয়ে গেছে। বাট ম্যান হ্যাজ নেভার ডাইড ফর দ্য সেক অফ লাভ, কিন্তু কোন পুরুষই আসলে কোন নারীর ভালোবাসার জন্য মারা যায়নি, অথচ অনেক নারী পুরুষের ভালোবাসার জন্য মারা গেছে। তার মানে ভালোবাসার দিক থেকে নারীদের চেয়ে পুরুষের চেয়ে নারীরা অনেক এগিয়ে আছে। ওকে, আসলে এটার দ্বারা সে অরল্যান্ডোকে পরীক্ষা করতে চাইছে যে তুমি কেমন করো। শি ইলিস্ট্রেটস দিস আইডিয়া, সেই কথাটাকে ইলিস্ট্রেট বা ব্যাখ্যা করার জন্য বাই সাইটিং দ্য কেস অফ ট্রয়লাস এন্ড ক্রেসিডা এন্ড দ্য কেস অফ হেরো এন্ড লেন্ডার, যেখানে ট্রয়লাস এবং ক্রেসিডা বা হিরো লেন্ডার এদের কথা উল্লেখ করে, যে এখানে আমরা এই সমস্ত নাটকে মানে ট্রয়লাস এন্ড ক্রেসিডা, এটা মাস্টার্সের একটা টেক্সট, এটা লিখছে জিওফ্রে চসার, অবশ্য শেক্সপিয়ারও আছে। তো যেখানে আমরা দেখি এই যে ট্রয়লাস, সে হচ্ছে মানে বিশ্বাসঘাতকতা করে ক্রেসিডার সাথে, অবশ্য এক একজন এক এক রকম ভাবে রিপ্রেজেন্ট করছে। তো যাই হোক না কেন, এই দুইজনের কথা সে উল্লেখ করে এটা বোঝানোর জন্য যে দেখো এখানে নারীরা কতটা ত্যাগ স্বীকার করছে, কিন্তু পুরুষরা এতটা করে না, সুতরাং তোমরা পুরুষরা হচ্ছে ওইরকম না। তার মানে এটা আসলে বাস্তবিক সত্য, সেই সত্যটাই এখানে এই যে রোজালিন সে জানানোর চেষ্টা করছে, এই জন্য তাকে বলা হচ্ছে উইটি ফেলো। যে হার সেকেন্ড মেমোরেবল রিমার্ক রিভিলস ইন দিস সিন হোয়েন শি সেজ অ্যাবাউট হার ফ্লেটিং নেচার অফ ম্যান, এছাড়া মানে পুরুষ মানুষ যে সবসময় অন্যদেরকে চায়, একজন রেখে আরেকজনকে চায়, এটার কথাও সে এই যে এই মানে এই পর্বে অন্য একটা কথা উল্লেখ করছে। যেমন এখানে সেই সম্পর্কে একটা কোটেশন আছে, এটা কিন্তু খুব ফেমাস একটা কোটেশন। এই যে টোটাল নাটকে কি বলছে, মেন আর এপ্রিল হোয়েন দে ও, মানে পুরুষরা যখন বিয়ে করে তখন তাদের কাছে, সরি, যখন পুরুষরা ভালোবাসে কাউকে তখন তারা এপ্রিল মাসের মতো আচরণ করে। এপ্রিল মাসের মতো কারণ কি, এপ্রিল মাস ইংল্যান্ড একটা শীত প্রধান দেশ, সুতরাং এপ্রিল মাসে হালকা হালকা গরম পড়ে, যার ফলে এপ্রিল মাসটা তাদের কাছে অনেক ভালো একটা সময়। ওকে, সেই অনেকটা সেই সামার ডে, এই জন্য কিন্তু আপনাদের ফার্স্ট একটা টেক্সট ছিল শেক্সপিয়ারের, সেই শ্যাল আই কম্পেয়ার দ্য টু সামার্স ডে, সামার ডে কিন্তু মে এবং এপ্রিল মাস আর কি ইংল্যান্ডে। তো এপ্রিল মাসটা অনেক ভালো সময়। তো শেক্সপিয়ার মানে রোজালিন্ড এইখানে বলছে আর কি, যে পুরুষরা যখন কাউকে ভালোবাসে বিয়ের আগে, তখন সেই ভালোবাসার সম্পর্কটা থাকে কেমন, এপ্রিল মাসের মাথা, মানে অনেক ভালো। ডিসেম্বর হইন দো ইট, কিন্তু সেটা শীতকাল, মানে উদাসীন হয়ে যায় কখন, যখন সেই পুরুষটা কোনো মেয়েকে বিয়ে করে। তার মানে পুরুষেরা বিয়ের আগে ভালো আচরণ করে, বিয়ের পরে খারাপ আচরণ করে। অন্যদিকে যে মেইডস আর মে হোয়েন দে আর ইয়েট মেইডস, যে নারী যারা তারা বিয়ের আগেও যেমন ভালো থাকে, বাট দে স্কেচ চেঞ্জেস হোয়েন দে আর ওয়াইফস, কিন্তু তাদের সে আচরণটা থাকে না যখন তারা বিয়ে করে। ওকে,
তার মানে এখানে বলতে চাইছে পুরুষরা সবসময় পরিবর্তনশীল, তারা বিয়ের আগে নারীদের সাথে একরকম আচরণ করে, বিয়ের পরে আরেক রকম আচরণ করে। অন্যদিকে নারীরা তারা মানে বিয়ের আগেও যেমন এবং বিয়ের পরেও তেমন। এই জন্য বলছে মেটস আর মেয়েটরা মেয়ে থাকে when they are yet mates, যখন তারা মেট মানে বিয়ের আগে, but the sky changes, কিন্তু তাদের সাথে মানে এখানে স্কাই বলতে আচরণটা পরিবর্তন হয়ে যায় যখন তারা বিয়ে করে, ওকে, বা তাদেরকে পুরুষরা বিয়ে করে নিয়ে আসে। তার মানে নারীরা সবসময় ভালো থাকে কিন্তু পুরুষরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম আর কি। এটা দেখেন একটা মানে খুব জ্ঞানমূলক কথা, এই কথাটা সে এই সিনে বলে। তো এই জন্য তাকে বলা হয়েছে যে উইটি ফিলো বা অনেক মানে জ্ঞান, যে অনেক বুদ্ধিমতী বা কৌতুকপূর্ণ একজন চরিত্র। এরপরে কি আছে, এ হেল্পিং হ্যান্ড, সে সবাইকে হেল্প করতে চায়। জায়গায় রোজালিন্ড ইন্টারভেশন শব্দের অর্থ কি, মানে হচ্ছে হস্তক্ষেপ করা। সে ইন্টারভেট করে মানে কোন জায়গায়, ইন দ্য সিলভিয়াস ফিবি অ্যাফেয়ার, সিলভিয়াস এবং ফিবির সম্পর্কে, যে শোস হার ক্যাপাসিটি ফর অ্যাডমনাইশিং আদার, যেমন আমরা দেখি যে সে অন্যদেরকে উপদেশ দেয় আর কি। যে সিলভিয়াস ইজ ম্যাড ইন লাভ উইথ ফিবি, সিলভিয়াস ফিবিকে প্রচুর ভালোবাসে, বাট ফিবি শোস হার ক্যালাসিটি টুয়ার্ডস হিম, কিন্তু ফিবি সিলভিয়াসের ভালোবাসার কোনো মানে প্রত্যুত্তর দেয় না বা তার প্রতি কোনো ভ্রুক্ষেপ দেখায় না। বরঞ্চ ফিবি সে এই যে ছদ্মবেশধারী যে রোজালিন্ড মানে গেনিমিড, সে তাকে চায় বা তার প্রতি অ্যাট্রাক্টেড, কারণ সে মনে করছে গেনিমিড একটা ছেলে। যে রোজালিন্ড আর্জেস ফিবি টু ফল আপন হিজ নিজ এন্ড টু থ্যাঙ্ক হেভেন ফর হ্যাভিং গিভেন হার সাচ এ বিউটিফুল লাভার সিলভিয়াস। তো রোজালিন্ড ফিবিকে উপদেশ দেয় কি, যে তোমাকে একটা ছেলে এতটা ভালোবাসে, তোমার তো ঈশ্বরের কাছে মানে কি হাঁটু গেড়ে হচ্ছে হচ্ছে কি বলে ওটাকে, থ্যাঙ্ক জানানো উচিত, যে আমি এত বিশ্বস্ত একজন লাভার পেয়েছি বা ফেথফুল লাভার পেয়েছি সিলভিয়াসের মতো। বাট তুমি সেটা না করে তুমি বরঞ্চ তাকে উপেক্ষা করছো, এটা খুব জঘন্য একটা কাজ। ইভেনচুয়ালি পরবর্তীতে ফলশ্রুতিতে আমরা কি দেখি, রোজালিন্ড ডাজ ব্রিং অ্যাবাউট সিলভিয়াস ইউনিয়ন উইথ ফিবি, যে রোজালিন্ড সে তার সিক্রেট রিভিল করে এবং ফিবি বুঝতে পারে আসলে রোজালিন্ড সে একটা মেয়ে, দেন ফিবি সিলভিয়াসের ভালোবাসার যে প্রপোজাল এটা অ্যাকসেপ্ট করে। যেমন এই ক্ষেত্রে তাদের দুজনের ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু রোজালিন্ডের হাত আছে, এই জন্য তাকে বলতে সে একজন হেল্পিং হ্যান্ড। দাস রোজালিন্ড ইজ এ ব্রিলিয়ান্ট উম্যান, আমরা বলতে পারি রোজালিন্ড একজন দুর্দান্ত চরিত্র। শি ইজ সো ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, সে এতটাই অনন্য বা ইউনিক, নট অনলি শি ওয়ান অফ দ্য শেক্সপিয়ার স্ট্রংগেস্ট উইমেন, সে যে শেক্সপিয়ারের নাটকের একজন গুরুত্বপূর্ণ চরিত্র তাই না, বাট ওয়ান অফ শেক্সপিয়ার স্ট্রংগেস্ট ক্যারেক্টার অফ ইদার জেন্ডার, যে আমরা তাকে শেক্সপিয়ার নাটকের পুরুষ চরিত্রের সাথে কম্পেয়ার করে বলতে পারি সে একজন স্ট্রং চরিত্র। তার মানে সে শুধুমাত্র একজন ফিমেল স্ট্রং ক্যারেক্টার তাই না, একজন মেল ফিমেলের মধ্যে খুব ফেমাস একজন চরিত্র সে। ওকে, এই হচ্ছে রোজালিন্ডের যে চরিত্র বর্ণনা। এটা নিয়ে সমস্যা আছে? ভাই উপরের কোটেশনটা আরেকটু বুঝাই দেন, ওই এ উইথ ফলো এই যে এটা মেন এই এটা, কোটেশনটা। হ্যাঁ আচ্ছা এমনিতে হচ্ছে প্র্যাকটিক্যাল না, ওটা না, ওই উপরের পুরো কোটেশনটাই। এটা, এই যে কাম ওমি এটা, না ভাই, এই যে এ উইথ ফলো এই কোটেশনটা একদম পুরোটা, উপরের অংশের পুরোটা, দি ইন দি মুখ, এই থেকে। এই যে রোজালিন্ডের সিম্প্যাথেটিক গার্ল এটা, এই কোটেশনটা এ উইথ ফলো মানে লাস্টের আগের কোটেশনটা, লাস্টের আগে পজিশনটা, মানে শেষের আগেরটা। কোটেশন হচ্ছে এইগুলা, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, আর এইগুলো তো স্টানজা, তো মানে আমি খুঁজে পাচ্ছি না। ভাইয়া ও মানে বলতে চাইছে যে স্টানজা এ উইটি ফিলো। ও আচ্ছা আচ্ছা, স্টানজাটা বুঝতে পারছি। মানে এইগুলাকে বলে স্টানজা, ঠিক আছে, এক একটা এইগুলা একটা স্টানজা, আর এইগুলো হচ্ছে কোটেশন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছি, সে একজন উইটি ফেলো। উইটি বলতে কি, উইটি শব্দের অর্থ বোঝায় কৌতুকপূর্ণ, হাস্যোজ্জ্বল টাইপের, ওকে, এবং মানে তারা যে কথাবার্তাগুলো এগুলো খুব জ্ঞানোদ্দীপ্ত হয়। তো রোজালিন্ড তো ওইরকম টাইপের, যে সে মানে হেসে হেসে কথা বলে কিন্তু সেগুলো খুব জ্ঞানমূলক। যেমন সেটার আমরা দুইটা উদাহরণ পাই। যেমন ফার্স্ট উদাহরণে বলা হয়েছে যে সে, আচ্ছা মানে কি লাইন বাই লাইন বলবো নাকি জাস্ট আমি আমার মতো করে যদি বলি তাইলেই হবে, কোনটা? আপনার মতন বললেই হবে। ঠিক আছে। তো এখানে সে দুইটা মানে রোজালিন্ড যে কতটা কৌতুকপূর্ণ জ্ঞানোদ্দীপ্ত একজন চরিত্র সেটা আমরা দুইটা উদাহরণ এখানে পাই। ফার্স্ট, সে বলছে যে এই দুনিয়ার বয়স প্রায় 6,000 বছর হয়ে গেছে। এই 6,000 বছরের মধ্যে এমন কোন উদাহরণ নেই যেখানে একজন পুরুষ সে একজন নারীর জন্য মারা গেছে, অথচ একজন নারী সে মানে একজন নারী একজন পুরুষের জন্য মারা গেছে, এমন অনেক উদাহরণ আছে। উদাহরণস্বরূপ এখানে সে ট্রয়লাস এবং ক্রেসিডার কথা, হিরো এবং এটা হচ্ছে মানে লাভার এবং বেলাভেড। যেমন এখানে ট্রয়লাস একটা ছেলে, ক্রেসিডা একটা মেয়ে, হিরো হচ্ছে একটা ছেলে, লিন্ডার একটা মেয়ে। ওকে ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া এলেনটা একটু বুঝিয়ে দেন, মানে ইংলিশে মানে মিনিংটা একটু বললে দেন এলেনে। তো কি বলছে, ইন দা মক ওয়িং সিন, জঙ্গলে বসে যখন
রোজালিন্ড এবং অরল্যান্ডো তারা একটা মিথ্যা না ভালোবাসার ভাই, ওইখানে আচ্ছা ওই ওকে শি থেকে। আচ্ছা তো এখানে হ্যাঁ কি হ্যাঁ। বলছে she illustrates illustrate মানে ব্যাখ্যা করে সে বলতে রোজালিন্ড ব্যাখ্যা করছে এই আইডিয়াটাকে কোন আইডিয়া উপরে বলা হয়েছে যে কোন নারী কোন পুরুষ মারা যায়নি কিন্তু নারীর অনেক মারা গেছে এটাকে বোঝানোর জন্য সে দুটো উদাহরণ দিছে যে বাই সাইটিং দ্য কেস অফ যে সে সাইট শব্দের তো এক্সাম্পল দেয়া বা উদাহরণ দেয়া কোন কেস কেস বলতে ঘটনা ট্রোইলাস এবং ক্রেসিডার কেস যে এরা হচ্ছে ট্রোইলাস লাভার ক্রেসিডা হচ্ছে তার লাভের তো ট্রোইলাসের জন্য ক্রেসিডা সে যথেষ্ট স্যাক্রিফাইস করে আবার এন্ড দ্য কেস অফ হিরো এবং সে আবার হিরো এবং লিন্ডারের কথা উল্লেখ করছে যে হিরোর জন্য লিন্ডার সে তার লাইফে স্যাক্রিফাইস করছে তার মানে কোন পুরুষ কোন নারীর জন্য লাইফ স্যাক্রিফাইস করে অথচ নারী মানে অনেক পুরুষ sorry, অনেক নারী আছে যারা তাদের যে লাভার আছে লাভারের জন্য লাইফ স্যাক্রিফাইস করছে উদাহরণস্বরূপ এখানে এই দুইটা কাপলের কথা এখানে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে ট্রয়লাস কেসের একটা হচ্ছে হিরো এবং লিন্ডা ক্লিয়ার এখন হ্যাঁ ভাই, এবার বুঝতে পারছি। আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে তো এই হচ্ছে এখান থেকে রোজাল্যান্ডের যে চরিত্র এটা আসতে পারে আর কি মোস্ট ইম্পর্টেন্ট ওকে তো এটা একটু ভালো মতো সলভ করেন আর পারলে এটা লিখে একটু জমা দেন ওয়েট করেন আমরা নেক্সট একটা দেখি তাহলে যে কমেন্ট অন শেক্সপিয়ারস ইউজ অফ উইট এন্ড হিউমার ইন অ্যাজ ইউ লাইক ইট মানে এখানে সে কোন কোন উইট এবং হিউমার ইউজ করছে উইট শব্দটা থেকে ওই যে আমরা এর আগে বলছি কৌতুকপূর্ণ হাস্যোজ্জ্বল জ্ঞানোদ্দীপ্ত কথাবার্তা আর কি ওকে মানে কৌতুক যে কৌতুক করে এমন একটা কথা বলে যেটা খুব জ্ঞানমূলক আর কি এটাকে বলে উইট এবং হিউমার কি হাস্যরসাত্মক কথা তো এই নাটকে আমরা এইরকম কোন কোন উদাহরণগুলো পাই আর কি এখানে বলছি ইন অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট ইজ ওয়ান অফ শেক্সপিয়ারস অ্যামিউজিং কমেডি যেটা শেক্সপিয়ারটা মানে অ্যামিউজিং শব্দ হচ্ছে আনন্দ ঘন বা হাস্যোজ্জ্বল একটা কমেডি হেয়ার শেক্সপিয়ার vividly used his master craftsmanship যে এই নাটকে শেক্সপিয়ার তার যথেষ্ট দক্ষতা বা তার নৈপুণ্য মানে সে যে কতটা আসলে নিপুণ নাটক লিখতে সেটা যথেষ্ট পরিচয় দিয়েছে বা উদাহরণ দিয়েছে we find a lot of examples of wit and humor in this play that keep us laughing most of the time এই নাটকে আমরা যথেষ্ট উইট এবং হিউমার উদাহরণ পাই যেটা আমাদেরকে অধিকাংশ সময় হাসতে বাধ্য করে মানে আমাদেরকে হাসিয়ে দেয় এত অনেক নাটক এত অনেক ঘটনা আছে এখানে The writer presented them through the character of Rosalind Celia Tacitus and Jacques যে নাট্যকার এখানে সেই উইটি এবং হিমারাস কমেন্ট গুলো এই সমস্ত চরিত্রদের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে এরপর একজন চরিত্রের মাধ্যমে সেটা বর্ণনা করা হয়েছে ফার্স্টে কি বলছে রোজালিন্ড যে রোজালিন্ড ইজ এ হিরোইন এন্ড ওয়ান অফ দ্য মেইন প্রোটাগনিস্ট অফ দ্য প্লে রোজালিন্ড সে হচ্ছে নাটকের হিরোইন এবং একজন গুরুত্বপূর্ণ প্রোটাগনিস্ট শব্দের অর্থ হচ্ছে মেইন চরিত্র তো সে হচ্ছে অন্যতম একজন মেইন চরিত্র she represented natural and healthy type of humor in the play এই নাটকে তার যে কথোপকথন এখানে যথেষ্ট হিউমার আছে কথাবার্তা আছে যেগুলোকে যথেষ্ট ন্যাচারাল বা হেলদি মানে কথা যথেষ্ট ভালো ওকে সে বেশ কিছু ভালো হাস্যরসাত্মক কথাবার্তা বলে we find her laughing over a secret joke with Celia যেমন আমরা দেখি যে সিলিয়ার সাথে যখন সে কথাবার্তা বলে তার একটা সিক্রেট কথা বলে হাসতেছিল তার মানে এখানে হয়তো নারী ঘটিত কোনো কিছু আছে আর কি যে টিজিং অরল্যান্ডো সে অরল্যান্ডোকে টিচ করে কখনো হ্যাঁ ট্যান্টালাইজিং সিলভিয়াস এবং ফিবি এবং সে ফিবি এবং সিলভিয়াসকে ট্যান্টালাইজ বা তিরস্কার করে যে দেখো মানে সে ফিবিকে বলে যে তোমাকে সিলভিয়াস এতটা ভালোবাসে তাও তুমি কেন তাকে প্রত্যাখ্যান করতেছো অথচ আবার সে কিন্তু সিলভিয়াসকে বলে যে তুমি একটা মেয়েকে এতটা ভালোবাসে তোমাকে মানে অ্যাকসেপ্ট করে তুমি কেন তার পেছনে সময় নষ্ট করতেছো তার মানে এইভাবে সে আসলে এক একজনকে উপদেশ দেয় হাস্যরসাত্মক ভঙ্গিতে সুতরাং তার বেশ কিছু কথোপকথন আমরা এখানে পাই যেগুলো উইটি এবং হাস্যরসাত্মক টাইপের মানে হিমারাস টাইপের এবার বলছে দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ রোজালিন্ড হেলদি সেন্স অফ হিউমার যে আমরা তার হাস্যরসাত্মক একটা উদাহরণ পাই কখন যে হোলসাম উইট আর টু বি ফাউন্ড ইন হার এনকাউন্টার উইথ অরল্যান্ডো যখন সে অরল্যান্ডোর সাথে কথা বলে আর কি হোলসাম উইট বলতে বোঝা একেবারে মানে হাস্যরস বা একেবারে হাস্যরসাত্মক কৌতুকপূর্ণ জ্ঞানোদ্দীপ্ত যে কথা এটা ইন দ্য মক উইংস যখন সে সেই রোজালিন্ড যে অরল্যান্ডোর সাথে মক মানে মিথ্যা ভালোবাসার অভিনয় করতেছিল সেই সময়টাতে যে দেয়ার রোজালিন্ড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ ম্যান যেখানে রোজালিন্ড একটা পুরুষ সেজে আছে এন্ড ইন্ডিউসেস অরল্যান্ডো এবং সে অরল্যান্ডোকে আকৃষ্ট করার চেষ্টা করেছে যে যাতে করে অরল্যান্ডো তাকে ভালোবাসে মানে অরল্যান্ডোকে রোজালিন্ড বলছে তুমি মনে করো আমি হচ্ছে তোমার রোজালিন্ড এবং তুমি আমাকে প্রপোজ করো বাট আসলে কিন্তু সে রোজালিন্ড ওকে এবং সে এমন এমন কথাবার্তা বলে আর কি যেগুলো হাস্যরসাত্মক যেমন এখানে বলছে যে কাম ওমি আসো আমাকে ভালোবাসো ভালোবাসো ফর নাও কারণ এখন আমি আই এম ইন আ হলিডে হিউমার আমি একটা মানে ভালো মুডে আছি এন্ড লাইক এন্ড আফটার কনসেন্ট এবং আমি তোমার ভালোবাসার মানে প্রতিদান দিতে পারবো বা তোমার ভালোবাসায় পুরোপুরি কনসেন্ট করতে পারবো আর কি তোমরা দেখেন এটা কিন্তু একটা হিউমারাস কমেন্ট সে নিজেই হচ্ছে রোজালিন অরল্যান্ডো এটা জানে না কিন্তু সে মানে এটা সে জানে মানে অরল্যান্ডো এটা জানে না বাট রোজাল্যান্ড তো অবশ্যই জানে তাই না সুতরাং সে অরল্যান্ডোর সাথে একটা মিথ্যা ভালোবাসার অভিনয় করেছে এবং বলছে আসলে তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো আর কি ঠিক আছে
সেটা কি হিউমারাস একটা কমেন্ট, যে সেটা বলে একটা হাস্যরসাত্মক ঘটনা ক্রিয়েট করতে চাইছে। And in this scene she makes another ভাইয়া ওই যে আই এম ইন হলিডে, ভাইয়া এইটা একটু বুঝাই দেন, আই এম ইন হলিডে। আচ্ছা, মানে এখানে ফার্স্ট লাইনে বলছে কাম ও মি আসো আমাকে, ও শব্দ তো ভালোবাসা বা লাভ করা, ওকে, বা বিয়ে করা বোঝা, বাট এখানে তো তার বিয়ে হয়নি, তার মানে লাভ করা। বলছে আসো আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। ফর নাও, কারণ মানে সেই জন্য, কারণ কি, আই এম ইন এ হলিডে হিউমার, যে আমার এখন মন মানসিকতা ভালো আছে। হিউমার শব্দের অর্থ হাস্যরসাত্মক, হলিডে শব্দের অর্থ বোঝায় শুক্রবার, এখানে শুক্রবার না, এখানে বলছে যে ছুটির অবস্থা বা মানে শান্ত অবস্থা। কিছু বলছে যে আমার মন মানসিকতা অনেক কুল আছে, ভালো আছে, এবং এনাফ এট লাইক এনাফ টু কনসেন্ট, এবং আমি তোমার ভালোবাসার পুরোপুরি কনসেন্ট্রেশন করতে পারবো, বা মানে প্রতিদান দিতে পারবো, বা তোমার ভালোবাসা আমি এখন পুরো মনোযোগ হইতে পারবো। সুতরাং আসো, তুমি আমাকে ভালোবাসো। বুঝছেন কি ভাইয়া? ভাইয়া ওকে, এরপরটা বলছে ইন দিস সিন, এই সিনে শি মেক্স অ্যানাদার রিমার্কেবল রিমার্ক, সে অ্যানাদার মেমোরেবল রিমার্ক, সে মানে যখন এই কথাটা বলে একটু পরে সে আরো একটা ওইরকম খুব জ্ঞানোদ্দীপ্ত কথা বলে। এটা কিন্তু হিউমারাস টাইপের কমেন্ট, এটা হাস্যরসাত্মক, বাট আরেকটা কিন্তু সে উইটি কমেন্ট করে, যে হুইচ রিমার্কস হার স্পার্কলিং উইট অ্যাবাউট দ্য অ্যাটিটিউড অফ মেন এন্ড উইমেন, যেটার মাধ্যমে সে আসলে পুরুষের প্রতি নারীর বা নারীর প্রতি পুরুষের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি কেমন সেটা সে রিমার্ক করে বা বর্ণনা করে। বিফোর এন্ড আফটার দেয়ার ম্যারেজ, যে বিয়ের আগে এবং পরের অবস্থা বর্ণনা করে। যে রোজালিন সেইস অ্যাবাউট ম্যারেজ ইজ দ্যাট, রোজালিন বিয়ে সম্পর্কে কি বলে, মেন আর এপ্রিল হইন দো, মানুষ মানে পুরুষ মানুষ যখন বিয়ে করে, বিয়ে করার আগে তারা তাদের আচরণটা এপ্রিলের মতোই থাকে, ভালো থাকে। ডিসেম্বর হইন দো, কিন্তু বিয়ে করার পরে তারা পুরো ডিসেম্বর হয় তাদের ওয়াইফের প্রতি। মেটস আর মে হোয়েন দে আর ইয়েট মেটস, কিন্তু মেয়েটা তারা বিয়ের আগেও মেয়ে থাকে, বিয়ের পরেও সেই মেয়েই থাকে আর কি। বাট দেশকে চেঞ্জেস হয়ে দেয়, কিন্তু তাদের সাথে সেই আচরণটা থাকে না যখন তারা ওয়াইফে রূপান্তরিত হয়ে যায়। তারপরে দেখেন এটা কিন্তু জ্ঞানোদ্দীপ্ত কথা, ওকে, সে জানে যে পুরুষ জাতি এরকম টাইপের, যার ফলে সে এরকম একটা জ্ঞানোদ্দীপ্ত কথা অরল্যান্ডোকে উদ্দেশ্য করে বলছে। মানে এটাই হচ্ছে রোজালির চরিত্রে আমরা যে উইটি এবং হিমারাস কমেন্ট পাই। এরপরে কি বলছে সিলিয়া, যে সিলিয়া ইজ অলসো অ্যানাদার ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অফ দ্য প্লে, সেই নাটকের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। শি পুটস হার উইটি রিমার্ক থ্রু এ উইটি স্টেটমেন্ট, মানে সে যে কতটা জ্ঞানী সেটা, বা সে কতটা বুদ্ধিদীপ্ত হাস্যজ্জ্বল চরিত্র, সেটা একটু উদাহরণ আমরা পাই যখন সেটা একটা উইটি কমেন্ট করে। যেমন শি ডিসক্রাইবস অরল্যান্ডোস নেচার ইন দিস ওয়ে, সে অরল্যান্ডোর মানে যে চরিত্র সে এইটা এইভাবে বর্ণনা করে যে, ওহ দ্যাট ইজ এ ব্রেভ ম্যান, ওহ মানে অরল্যান্ডো সে একদম সাহসী ব্যক্তি। শি রাইটস ব্রেভ ভার্সেস, সে মানে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা লিখে। ব্রেভ শব্দ সাহসী, বাট মানে ভার্স তো আর সাহসী না, ভার্স সুন্দর হয়, সুতরাং সে অনেক সুন্দর সুন্দর কথা লিখে। মানে কার সম্পর্কে, রোজাল্যান্ডের সম্পর্কে। স্পিক্স ব্রেভ ওয়ার্ড, সে সুন্দর সুন্দর কথা বলে। সোয়ার্ডস ব্রেভ ওথস, এবং সে সুন্দর সুন্দর মানে শপথও করে। এন্ড ব্রেক্স দ্য ব্রেভলি, এবং সেগুলোকে সে ভেঙেও ফেলে। তার মানে বলতে চাইছে এরকম, আমি আমার মতো করে বলি, যে অরল্যান্ডো অনেক ভালো ব্যক্তি, সে সুন্দর করে কথা বলে, সুন্দর করে কবিতা লিখে, সুন্দর করে শপথ করে, এবং সুন্দর করে শপথ ভেঙেও ফেলে। তার মানে একজন ব্যক্তি সবকিছু সুন্দর সুন্দর করে সবকিছু লাস্টে আবার মানে সব বইলে লাস্টে সব ভেঙেও ফেলে। তার মানে তার সুন্দরের কোনো মূল্য থাকতেছে না। আসলে পুরুষ মানুষ এরকমই, সেটা বোঝানোর জন্য অরল্যান্ডোকে উদ্দেশ্য করে সিল এই কথাটা বলছে, যে তুমি সুন্দর কথা বলো, সুন্দর করে কবিতা লিখতে পারো, সুন্দর করে শপথও পাঠ করতে পারো, মানে শপথ করতে পারো বা প্রতিজ্ঞা করতে পারো, আবার সেই সবকিছু ভেঙেও ফেলতে পারো। এজন্য তাকে স্যাটায়ার করে কথাটা বলা হয়েছে। এটা কিন্তু একটা উইটি কমেন্ট, ওকে, যে পুরুষরা হচ্ছে এরকম টাইপের। যে দিস উইটি স্টেটমেন্ট ডিসক্রাইবস অ্যাবাউট দ্য ম্যারেজ লাইফ অফ এ ম্যান, এটা কি পুরুষ মানুষের মানে বিয়ের পরে, যে তুমি বিয়ের আগে কত সুন্দর কথাবার্তা বলো, বিয়ের পরে সবকিছু ভেঙে ফেলো আর কি। এটা বোঝানোর জন্য সিরিয়াল অরল্যান্ডোকে উদ্দেশ্য করে এই লাইনটা বলছে আর কি, যে হাউ হি চেঞ্জেস হিমসেলফ আফটার হিজ ম্যারেজ, যে বিয়ের পরে, এখানে হিজ বলতে শুধু অরল্যান্ডো না, সমস্ত পুরুষ আর কি। বলছে কিভাবে পুরুষরা বিয়ের পরে তাদের যে মন মানসিকতা বা দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি চেঞ্জ করে ফেলে, ওকে। মানে এই যে এই যে হচ্ছে সিলিয়া আছে, সিলিয়াও কিন্তু যথেষ্ট জ্ঞানোদ্দীপ্ত কৌতুকপূর্ণ হাস্যোজ্জ্বল টাইপের একজন চরিত্র, কারণ তার কথোপকথন আমরা সেটার উদাহরণ পাই। এরপর কি বলছে, নেক্সট উই ফাইন্ড এ হিমারাস ক্যারেক্টার নেমড অ্যাজ টাসেস্টন, এর পূর্বে আমরা টাসেস্টন নামের একজন হিমারাস ক্যারেক্টার পাই। হি ইজ এ প্রফেশনাল ফর, সে কি একজন মানে একজন কি বলে ওটাকে, যে পেশাগত হচ্ছে একজন গোপাল ভাঁড় টাইপের, ফুল বলতো বোকা, বাট এখানে বোকা না, ওরকম গোপাল ভাঁড় টাইপের থাকে না তারা, মানে কৌতুক টৌতুক দেখায়, সেই হচ্ছে কোন একটা রাষ্ট্রে ওদেরকে বলা হচ্ছে ফুল টাইপের। তো টাসেস্টন এরকম টাইপের একজন ব্যক্তি। হি মক্স অ্যাবাউট দ্য ভার্সেস হুইচ রোজালিন্ড হ্যাজ ফাউন্ড অন এ ট্রি, যে যখন রোজালিন্ড, টাসেস্টন এবং সিলিয়া জঙ্গলে যায়, গিয়ে দেখে জঙ্গলে কে যেন রোজালিন্ডের নামে ভার্স বা কবিতা লিখে রাখছে। তো টাসেস্টন এইটা দেখে মানে মক করে বা ব্যঙ্গ বিদ্রুপ করে। হিজ লাভ অ্যাফেকশন উইথ জেইন স্মাইল ইজ অলসো হিমারাস, এছাড়া এই যে টাসেস্টন, সে জেইন স্মাইল নামের একটা মেয়েকে ভালোবাসে,
এটাও যথেষ্ট হিউমারাস। যদিও সে লাস্টে বিয়ে করে হচ্ছে অড্রিকে, কিন্তু টাসেস্টন আগে জেইন ইসমাইল নামের একটা মেয়েকে ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। So he uttered that he had taken his revenge upon a rival who had visited his beloved house at night. মানে এখানে বলছে যে জেইন ইসমাইলকে টাসেস্টন এতটা বেশি ভালোবাসতো যে জেইন ইসমাইলের আবার একজন মানে বয়ফ্রেন্ড ছিল। তো সেই বয়ফ্রেন্ড সে আবার রাতে দেখা করার জন্য জেইন ইসমাইলের বাসায় আসছিল। তো এই জন্য কি করছে, এই যে জেইন ইসমাইলের বয়ফ্রেন্ডকে টাসেস্টন গিয়ে তাকে মানে তাকে আক্রমণ করছে। ওকে, সে রিভেঞ্জ নিয়েছে আর কি। এরপর আবার বলছে যে হিজ মোস্ট ব্রিলিয়ান্ট হিউমারাস অ্যাক্ট ইজ কিসিং দ্য কাউস আডার। এছাড়া জেইন ইসমাইল সে মূলত মানে গরু থেকে দুধ দহন করে। সুতরাং দুধ দহন করার সময় মানে তাকে একটা পাত্র ধরতে হয়, যে পাত্রে সে দুধ মানে রাখে আর কি। তো সেই পাত্রটা যেখানে জেইন ইসমাইল টাচ করছে, এই যে টাচস্টোন, সে গিয়ে সেখানে আবার কিস করে। মানে সে তো জেইন ইসমাইলের কাছে যেতে পারবে না, অ্যাটলিস্ট তার যে জায়গা সে হাত দিয়ে টাচ করেছে এটা তো ধরতে পারবে। তো এখান থেকে যে কথাবার্তাগুলো এটা আসলে কি হাস্যরসাত্মক টাইপের। সুতরাং দেখেন এখানে এই টাচস্টোন যে কাজগুলো করে এগুলো হাস্যরসাত্মক। যেমন ফার্স্টে বলছে যে সেই অরল্যান্ডো গাছে যে ভার্স গুলো লিখে রাখছে এগুলোর সম্পর্কে টাচস্টোন সে মানে এগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। এরপরে আবার হচ্ছে সে জেন ইসমাইল নামের একটা মেয়েকে ভালোবাসে। তো জেন ইসমাইলের একজন বয়ফ্রেন্ড ছিল যে কিনা তার সাথে রাতে দেখা করার জন্য আসতো। এটা সহ্য করতে না পারে টাচস্টোন গিয়ে সেই জেন ইসমাইলের বয়ফ্রেন্ডকে তাকে আক্রমণ করছে। এটাও হাস্যরসাত্মক। এরপরে মানে হাস্যরসাত্মক কেন, কারণ দেখেন জেন ইসমাইল তো আর তাকে ভালোবাসে না, সে ভালোবাসে ওই লোকটাকে, কিন্তু সে ভালো মানে ভালো না বাসলেও তার প্রতি ঈর্ষান্বিত আর কি। এছাড়া জেইন ইসমাইল গরু দুধ দহন করার সময় যে জায়গাটাতে মানে যে পাত্রটা ধরে সেইখানে গিয়ে হচ্ছে টাচস্টোন কিস করে, জাস্ট মানে অনুভূতি মানে একটা ফিলিংস নেওয়ার জন্য আর কি, ওরকম ভাবে। ওকে, তো এই যে তার কাজগুলো হাস্যরসাত্মক টাইপের, কিন্তু এই জন্য যে তার হিউমারাস কমেন্ট গুলো আমরা এরকম ভয় পাই নাটকে, যে হি কিসড ইট বিকজ দেয়ার স্মাইল হ্যান্ডস টাচড ইট হোয়েন শি হ্যাড মিল্ক। দেখো যে যখন সে দুধ দহন করে তার হাতটা এখানে টাচ করে, এই জন্য টাচস্টোন গিয়ে সেই জেন স্মাইলের যে হচ্ছে কাউর আডার, ওকে, সেই কাউর আডার সে এখানে কিস করে আর কি। যে হিস শোয়িং লাভ টু অড্রি ইজ অলসো ফানি। এছাড়া পরবর্তী আমরা দেখি অড্রিকে সে ভালোবাসে। অড্রির সাথে তার যে সম্পর্কটা এটা প্রচুর মানে অড্রিকে সে প্রচুর পরিমাণে ভালোবাসে। সেই ভালোবাসার উদাহরণস্বরূপ সে তাকে একটা কথা বলে যে পুর ভার্জিন স্যার অ্যান ইল ফেভারিট থিং স্যার বাট মাইন ওন। ওকে, মানে এখানে বলছে সে একজন পুর গরিব হতে পারে, ওকে, ইল ফেভার দ্বারা বলতে তার সাথে অনেক খারাপ আচরণ করতে পারে, কিন্তু সে আসলে আমার। তাই এত মানে সে তার ভালোবাসার যে কতটা তীব্র, বা অড্রিকে যে টাচস্টোন কতটা তীব্র ভালোবাসে সেইটা উদাহরণস্বরূপ সেই লাইনটা কিন্তু বলছে। ওকে, তো এটা কি একটা হিউমারাস টাইপের কমেন্ট, বা মানে এটাকে হিউমারাস বলা যায়, আবার হচ্ছে জ্ঞানোদ্দীপ্ত টাইপের বলা যায়, যে একজন পুরুষ একজন নারীকে কতটা তীব্রভাবে ভালোবাসে সেটার উদাহরণটা হচ্ছে টাচস্টোন সে অড্রিকে কতটা ভালোবাসে সেই কথাটার মাধ্যমে আমরা প্রুফ করতে পারি। ভাই এই লাইনটা আবার একটু বুঝিয়ে দেন তো। বলছে এ পুর ভার্জিন, এখানে পুর মানে পুর ভার্জিন দ্বারা গরিব ইন্ডিকেট করা হয়েছে। তো বলছে অড্রি অনেক গরিব। স্যার ইল ফেভারিট থিং, ইল ফেভারিট মানে বলতে তার সাথে অনেকে খারাপ আচরণ করে, তারপরও মানে সবকিছুর পরও সে আসলে আমার। ওকে, মানে অন্য যে যার সাথে তাই করুক না কেন, বাট সে আসলে আমার। এই জন্য বলছে বাট স্যার মাইন ওন। ওকে, তো তার তীব্র ভালোবাসাটাই সে আসলে এই লাইনের মাধ্যমে এক্সপ্রেস করে, যে সে অড্রিকে কতটা তীব্র ভালোবাসে। সমস্যা তো ভাইয়া? জি না ভাইয়া। এরপর কি বলছে যে জেকুইস ইজ অ্যানাদার ব্রিলিয়ান্ট ক্যারেক্টার ইন দ্য প্লে। জেকুইস এই নাটকের একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু যে অ্যাজ ইউ লাইক ইট এট দ্য এন্ড অফ দ্য প্লে নাটকের শেষে এভরিওয়ান বিকামস হ্যাপি এক্সেপ্ট জেকুইস। আমরা দেখতে পাই জেকুইস বলতে সবাই আসলে মানে খুশি হয় বা সবার সাথে ভালো কিছু ঘটে, কিন্তু জেকুইস তার মানে নাটকের শেষেও দেখি তার জীবনটা ওরকম হতাশাটাই একেবারে মানে কাটে আর কি, বা তার নাটকটা শেষ হয়ে যায় কিন্তু তার জীবনে হতাশা শেষ হয় না। যদি একটা কমেডি আর একটা কমেডিতে মেইনলি হাস্যরসাত্মক বা আনন্দ ঘন ঘটনাই ঘটে। তো যদিও ৪ কাপলের বিয়ে হয় কিন্তু জিকিউসির কোনো কিছুই হয় না। তাই বলা হয়েছে যে বাট আর উইটিয়া, বাট এখানে হার হবে না, হিজ হবে। একটু এখানে ঠিক করে নিন, এখানে হবে হিজ। ওকে, HIS হিজ, যে বাট হিজ উইটি আর রিমার্কেবল ন্যারেশন মেক্স দ্য প্লে মোর চার্মিং এন্ড অ্যাডোরেবল। কিন্তু সে যে উইটি কমেন্ট গুলা করে এগুলি নাটককে আরো বেশি চার্মিং বা দুর্দান্ত এবং আরো বেশি অ্যাডোরেবল বা প্রশংসার যোগ্য করে তুলছে। তার মানে সে এমন এমন কথাবার্তা বলে যেগুলো এই নাটকের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও সে নিজে একজন সিনিক্যাল টাইপের ক্যারেক্টার, যে হিজ সিনিক্যাল উইট ইজ অপোজিট অফ রোজালিন ক্যারেক্টার। যে রোজালিন যে একটা হাস্যরসাত্মক কথাবার্তা বলে, কিন্তু এই জেকিউ সে অনেক তিক্ত তিক্ত কথা বলে, বাট যেগুলো বাস্তবিক কিন্তু। ওকে, অনেকে আছে না একেবারে ওটা কি বলে যে উচিত কথা মুখের উপর বলে, তো জেকিউ হচ্ছে এরকম টাইপের। যে হিজ হিউমার মেক্স হিম ডিসস্যাটিসফাইড, তার যে হাস্যরস এগুলোই তার জীবনে আসলে ডিসস্যাটিসফিকেশনের কারণ। যে উইথ লাইফ হুইচ মেড হিম পেসিমিস্ট, যার ফলে জীবন সম্পর্কে সে আসলে মানে নেগেটিভলি ভাবে সব সময়। পেসিমিস্ট শব্দের অর্থ
হতাশাবাদী যে আর কি, সুতরাং সবসময় হতাশ থাকে। হি ডিভাইডস ম্যানস লাইফ ইনটু 7 পার্টস হোয়ার হি প্রেসক্রাইবস অনলি দ্য পেসিমিস্ট সাইড অফ হিউম্যান বিং। যে জেকুইস সে বলে মানুষের জীবনটা 7 ভাগে মানে বিভক্ত আর কি, এবং সেই 7 ভাগে যখন বর্ণনা করছে তখন মানুষের জীবনের প্রত্যেকটা অংশে সে জাস্ট খারাপ অবস্থাগুলো বর্ণনা করছে। যেমন এখানে বলছে সেই 7টা ভাগ থেকে এটা পার্ট এতে আসে যে মানুষের জীবনের 7 স্টেজ সম্পর্কে আলোচনা করি। এবার বোধহয় পার্ট বি এর কোশ্চেন এটা আসছিল। দোজ আর ইনফ্যান্সি, চাইল্ডহুড, লাভার, সোলজার, জাস্টিস, ওল্ড এজ, মেন্টাল, ডিমেনশিয়া এন্ড ডেথ। ডিমেনশিয়া বলতে মানে একটা হচ্ছে যখন তার মানসিক একটা বয়স হয়ে যায় বেশি। তার মানে দেখেন মানুষের জীবনে শৈশব, এই যে মানে শৈশব বলতে একেবারে শিশুকাল আর কি, ইনফ্যান্সি। এরপরটা কি চাইল্ডহুড, শৈশব। এরপরটা কি দা লাভার, সে যখন বড় হয় মানে সে তখন হচ্ছে কাউকে ভালোবেসে ফেলে আর কি, এরকম টাইপের। এরপরে কি আরেকটু যখন বড় তখন সে যোদ্ধা টাইপের হয়, মানে সে পরিবারের জন্য দেশের জন্য কাজ করে। এরপরে কি জাস্টিস, সে সমাজের বা রাষ্ট্রের জন্য কাজ করে, মানে অ্যাটলিস্ট যখন তার বয়স 30 থেকে 40 বছরের মতো হয়। এরপর বলছে কি যে ওল্ড এজ মেন্টাল ডিমেনশিয়া, এবং বলছে যখন তার আরো বেশি বয়সে আসছে তার মানসিক মানে শক্তি হারাতে আরম্ভ করে। লাস্টে বলছে ডেথ। এ হচ্ছে মানুষের জীবনে যে 7টা ধাপ: ইনফ্যান্সি, চাইল্ডহুড, লাভার, সোলজার, জাস্টিস, ওল্ড এজ আর মেন্টাল ডিমেনশিয়া একসাথে কিন্তু এন্ড ডেথ। 1 2 3 4 5 6 7। আবার একেবারে ইনফ্যান্সি বলতে আপনি বলতে পারেন যে একেবারে একদিন থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত, যতক্ষণ সে কোনো কিছু বোঝে না। এরপরে বলতে পারেন 5 থেকে হচ্ছে কত বছর, বা 6 থেকে ধরেন হচ্ছে কত 15 বছর বা 20 বছর। এরপরে 20 থেকে 25 বছর তার লাভার পিরিয়ড। এরপরে 25 থেকে 30 ধরেন সোলজার বা 35 সোলজার। এরপরে 40 থেকে ধরেন 50 হচ্ছে জাস্টিস। 50 থেকে 60 বা 70 হচ্ছে তার এই যে ওল্ড এজ মেন্টাল ডিমেনশিয়া। 70 থেকে পরবর্তীতে মানে তার মৃত্যু যে সময়টা আর কি। তো এইভাবে মানুষের জীবনকে যে কেউ 7 ভাগে ভাগ করছে, এবং প্রত্যেকটা অংশে মানুষের জীবনে শুধুমাত্র খারাপ যে অবস্থা এটা নিয়ে আলোচনা করছে। সুতরাং আমরা দেখতে পাই সে এমন কথাবার্তাগুলো বলে যেগুলো মানুষের সাথে জীবন ঘনিষ্ঠ, কিন্তু সে আসলে একজন হতাশাবাদী। সুতরাং সে মানুষের হতাশপূর্ণ যে দিক বা খারাপ দিক এগুলোই জাস্ট সবসময় উল্লেখ করছে। ওকে, এই হচ্ছে তার যে উইটি, মানে মানুষের জীবনে অবশ্যই 7টা ভাগ আসবেই। এটা কি একেবারে প্রচুর মানে ওটা কি বলতে সত্য, এবার এটা একটা উইটি কথা, বাট সে উইটি কথাটা সে এমন ভাবে বলছে যেটা অনেক নেগেটিভলি হয়ে গেছে। কিন্তু বলছে যে সে একজন উইটি টাইপের চরিত্র, কিন্তু অনেক পেসিমিস্ট টাইপের একজন ব্যক্তি। ওকে, ভাইয়া জেকিউস এর চরিত্রটা কিরকম ছিল? মানে এটা মনে না। আচ্ছা, জেকুইস মানে হচ্ছে সেই যে ডিউক সিনিয়র, তার সাথে জঙ্গলে গেছিল জেকুইস। ওকে, যে তার যারা রাজদরবার ছিল, দেখেন এখানে হচ্ছে আমরা পড়ছিলাম, ওয়েট করে আমি দেখাচ্ছি তাইলে আপনাদের মনে পড়বে হয়তো। এটা না, জেকুইস এখানে কি আছে, এই দেখেন যে ডিউক সিনিয়র সাথে ফেথফুল লর্ড, তারা সঙ্গী সাথী ছিল লর্ড এমিউস, লর্ড জেকুইস আর কি। ওকে, তো জেকুইস সে এমনিতে খারাপ টাইপের চরিত্র না, কিন্তু জীবনের প্রতি তার যে ভিউ পয়েন্ট বা দৃষ্টিভঙ্গি এটা আসলে খারাপ টাইপের ছিল। মানে সে কখনো জীবনে ভালো দিক নিয়ে ভাবতে পারতো না। ওকে, যে নাটকটা শেষে আমরা দেখি যে যদিও সবাই মানে ভালো মুডে থাকে বা সবার সাথে ভালো কিছুই হয়, ডিউক সিনিয়র তার সিংহাসন ফিরে পায়, অলিভারকে হচ্ছে অলিভার ভালো হয়ে যায়, ডিউক ফ্রেডরিক ভালো হয়ে যায়, তার কাপড় বিয়ে, কিন্তু জেকুইস সে একমাত্র ব্যক্তি যার সাথে ভালো কিছু ঘটে না। ওকে, এবং সে মানে জীবনের তিক্ত অভিজ্ঞতা গুলো অর্জন করছে, যার ফলে জীবন সম্পর্কে সে তিক্ত কথাবার্তা গুলোই বলে, একেবারে যেটা বাস্তবিক আর কি। যেমন একটা উদাহরণস্বরূপ সে জীবনকে মানুষের মানে মানুষের জীবনকে 7 ভাগে ভাগ করছে, যে 7 ভাগে শুধুমাত্র মানুষের জীবনে খারাপ দিকগুলো সে আলোচনা করছে। এই হচ্ছে তার ভাই চরিত্র। এছাড়া ওনার সম্পর্কে আর বেশি ইনফরমেশন এখানে পাওয়া যায় না। ওকে, দেখুন ভাইয়া জেকুইস কি অলিভারের ভাই? জেকুইস এখানে এক্স্যাক্টলি বলা হয়নি অলিভার ভাই কিনা, বাট নাটকের শুরুতে যে তারা 3 ভাই ছিল, তো অনেকে সমালোচক তারা বলছে যে তারা নাকি মানে জেকুইস নাকি অলিভারের ভাই। ওকে, বাট ওইরকম এক্স্যাক্টলি সরাসরি কোথাও বলা হয়নি জেকুইস অলিভারের ভাই কিনা। আহ, শুধুমাত্র এতটুকু বলা আছে যে জেকুইস সে হচ্ছে ডিক সিনিয়র সাথে জঙ্গলে যায়, তবে জেকুইস না তো অলিভাররা 3 ভাই, যে 3 ভাইয়ের 2 ভাইয়ের কথা সরাসরি উল্লেখ আছে। ওকে, এগুলো হচ্ছে যারা লাস্টে মানে একজন নাট্যকার তো ওরকম সবকিছু বলে যায় না, সমালোচকরা পরবর্তীতে এটা সেটা বিভিন্ন বিষয়ে কমেন্ট করে। তো এক একজন সমালোচক একটা কমেন্ট করছে, কেউ বলছে ভাই, আবার কেউ বলছে না এই হচ্ছে একজন লর্ড, মানে জাস্ট রাজদরবারের ব্যক্তি, তার সাথে মানে অলিভার বা অরল্যান্ডোর কোনো সম্পর্ক ছিল না। ওকে, অলিভার বা অরল্যান্ডো থার্ড ভাই, তারা অন্য কেউ ছিল। আচ্ছা, দেখেন লাস্টে কি বলছে, টু কনক্লুড, সবশেষে উই মে সে দ্যাট আমরা এটা বলতে পারি শেক্সপিয়ার as you like it is completed with
plenty of gaiety, mirth and joyousness, মানে শেক্সপিয়ারের নাটকে যথেষ্ট আনন্দ ঘন একটা পরিবেশ আছে। মানে গেইটি শব্দের অর্থ যে আনন্দ উল্লাস আর কি, মিট শব্দের অর্থ যে হাসি খুশি অবস্থা, joyousness মানে ভালো অবস্থা বা আনন্দপূর্ণতা। মানে এই নাটকটা শেষ হয়েছে কিভাবে, একেবারে মানে এই নাটক কমপ্লিট আনন্দ ঘন অবস্থার মাধ্যমে। ইট হ্যাজ বিন কল্ড দ্য সানিয়েস্ট অ্যান্ড দ্য মেরিয়েস্ট অফ দ্য কমেডিজ অফ শেক্সপিয়ার। আমরা বলতে পারি শেক্সপিয়ার যতগুলো কমেডিতে সবচাইতে সানিয়েস্ট, মেরিয়েস্ট, সানিয়েস্ট শব্দের অর্থ মানে সূর্যোজ্জ্বল, সূর্যোজ্জ্বল বলতে এখানে আলোকিত বা ভালো আর কি, ওকে, বা আনন্দ ঘন একটা পরিবেশ ক্রিয়েট করছে এই নাটকে। ইন দ্য স্কাই ইজ নেভার ওভারকাস্ট, যেখানে পরিবেশটা আসলে কখনোই মেঘাচ্ছন্ন বা খারাপ না আর কি। এখানে পরিবেশ বলতে নাটকের অবস্থা, যে নাটকে এমন একটা অবস্থা ক্রিয়েট করছে যেটা কখনোই খারাপ না। দ্য স্কাই ডাজ বিকাম ওভারকাস্ট, যদিও আমরা বলি নাটকে কিছু কিছু খারাপ ঘটনা আছে, দ্য ক্লাউডস আর শিওর টু বি মেল্ট অ্যাওয়ে সুন, কিন্তু এমন এমন ঘটনা আছে যেগুলো ওই অন্ধকারাচ্ছন্ন থেকে পুরোপুরি দূর করে দিবে, যে গিভিং ওয়ে টু ব্রাইট সানশাইন, যে সেটাকে একেবারে আলোক উজ্জ্বল করে দিবে আমার। এইরকম বেশ ভালো ঘটনাও আছে। ইট ইজ এ ব্রিলিয়ান্ট পিস এবং শেক্সপিয়ার অল কমেডি, কারণ বলবো এটা শেক্সপিয়ার সমস্ত কমেডিগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য উদাহরণ আর কি, উল্লেখযোগ্য কমেডি। অ্যাবান্ডেন্স অফ উইট এন্ড হিউমার মেক্স দ্য প্লে মোর চার্মিং টু দ্য রিডার্স, এবং এই নাটকে এত বেশি অ্যাবান্ডেন্স মানে বোঝায় অতিরিক্ত পরিমাণে বা প্রচুর পরিমাণে এত বেশি উইট এবং হিউমার ইউজ করেছে যে নাটকটা দর্শকদের কাছে আরো বেশি চার্মিং বা মনোমুগ্ধকর হয়েছে। এই হচ্ছে আমরা কোন কোন উইট এবং হিউমারের উদাহরণ শেক্সপিয়ার অ্যাজ লাইক এর মধ্যে পাই। সমস্যা আছে কেন? না ভাইয়া। ওকে, তো এই দুইটা কোশ্চেন এট লিস্ট ফার্স্ট কোশ্চেনটা হোমওয়ার্ক থাকবে, ওটা লিখে জমা দিয়ে। আর নেক্সট ক্লাস আগামীকালকে হবে না, আগামীকালকে হচ্ছে আমি ঢাকা যাব। আপনাদের আর ক্লাস হচ্ছে, দেখি আগামীকালকে হচ্ছে শনিবার, সোমবার আমার এক্সাম, সোমবার তো হবে না, মঙ্গলবার দিন। যদি মঙ্গলবার সকালে পড়াই তাহলে কি সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি সেটা জানিয়ে দেবো না যে মঙ্গলবার দিন কখন পড়াবো, ওকে? কারণ হচ্ছে ওইখানে তো অন্যের রুমে থাকবো, সুতরাং মানে আমি চিনিও না যে কেমন বা ওখানে সবকিছুর অবস্থা কি, ল্যাপটপ তো নিতে পারবো না, ওই কদিন ফোন থেকে পড়াইতে হবে আর কি। সো মানে হচ্ছে সোমবার দিন, sorry, যে মঙ্গলবার দিন কখন পড়াবো আমি সেটা ওখানে যাই, এর পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার।